মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা সপ্তত্রিংশতি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম পাঞ্চালদের বংশের শিবরাত্রি সলতে রাজা সোমক নিজের বংশলোপের সম্ভাবনা থেকে বাঁচতে 100 রানীকে বিয়ে করলেও পুত্র ছিল মাত্র একটি। এবার জন্তু নামের সেই পুত্রকে ঘিরে 100 রানী এমন ভালোবাসার অত্যাচার চালাচ্ছিলেন যে রাজা অতিষ্ঠ হয়ে পড়েন। নিজের প্রধান পুরোহিত তথা প্রধান উপদেষ্টার পরামর্শে পুত্র জন্তুকে যজ্ঞে বলি দিয়ে যজ্ঞের ফলস্বরূপ 100 রানীকে একসাথে পুত্রবতী করেন। এই শতপুত্রের কনিষ্ঠটির নাম ছিল পৃষত এবং তিনি ছিলেন আমাদের অতি পরিচিত পাঞ্চালরাজ দ্রুপদের পিতা। এখানে আগের পর্বের শেষে আমরা বলেছিলাম রাজা সোমকের শতপুত্রের তালিকায় গরমিল আছে। সোমকের সবথেকে বড় ছেলের নাম জন্তু আর সর্বকনিষ্ঠের নাম পৃষত হতে পারে না। এত শীঘ্র দ্রুপদের পিতা পৃষতকে পেয়ে গেলে ওদিকে কুরু বংশের পুত্র পরম্পরার তালিকার সঙ্গে মিলবে না। কাজেই নৃসিংহপ্রসাদ ভাদুরী মনে করেন সোমকের পুত্র জন্তুর পরে পাঞ্চাল বংশ ক্ষীণ হয়ে যায় এবং বহু পরে রাজা পৃষত আবার বংশের গৌরব ফিরিয়ে আনেন। পাঞ্চাল বংশে যেমন জন্তু থেকে পৃষতর মাঝে একটা শূন্যতা আছে, একইভাবে কুরু বংশেও মহারাজ কুরুর পরে কতগুলি অখ্যাত রাজা আছেন। সেই সব রাজার সংখ্যা পুরাণ এবং মহাভারতের তালিকা অনুযায়ী অন্তত 10 থেকে 15 জন। এরা কোনো বিরাট কীর্তি রেখে যাননি বটে, তবে এদের আমলে হস্তিনাপুর, কুরুজাঙ্গল বা কুরুক্ষেত্র কোনোটাই হাতছাড়া হয়ে যায়নি। এই বংশে আর কোনো বিশিষ্ট রাজা না জন্মানোর ফলে মহারাজ কুরুর নামেই এই বংশধারা চলছিল। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শেষ হবার পর পরীক্ষিত, জন্মেজয় এইসব রাজার নাম আমরা শুনতে পাই। সম নামের আরও কয়েকজন রাজা মহারাজ কুরুর পর হস্তিনাপুর শাসন করে গেছেন, এমনকি একজন ভীমসেনও ছিলেন। নৃসিংহপ্রসাদ ভাদুরী আমাদের খেয়াল করাচ্ছেন কুরুক্ষেত্রের যুদ্ধের পর অভিমন্যুর পুত্র পরীক্ষিতের নামকরণ করা হয়েছিল ক্ষীণ বা পরীক্ষীণ বংশের উত্তরাধিকারী রক্ষার অন্যর্থ কল্পনায়। কাজেই আমাদের মনে প্রশ্ন জাগে, মহারাজ কুরুর অব্যবহিত পরেই যে পরীক্ষিতকে আমরা পাই, তিনি কি ভরত বা কুরু মহারাজের সুনাম বজায় রাখতে পারেননি বলেই পরীক্ষিত নামে অভিহিত হয়েছিলেন? যাই হোক, কুরুর পর পরীক্ষিত, জন্মেজয়, সার্বভৌম, মহাভৌম, দেবাতিথি, দিলীপদের মতো অখ্যাত কুরুবংশীয় একটা ধারা শেষ হবার পরই আমরা যাকে পাচ্ছি তিনি হলেন মহারাজ প্রতীপ। মহামতি ভীষ্মের পিতামহ মহারাজ প্রতীপ। পাঞ্চাল রাজ্যে মহারাজ জন্তুর অন্তত 10-12 পুরুষ পরে আমরা দ্রুপদ পিতা পৃষতকে অধিষ্ঠিত দেখেছি। সমান্তরালভাবে কুরু রাজ্যের রাজধানী হস্তিনাপুরে মহারাজ প্রতীপকেও আমরা অধিষ্ঠিত দেখলাম। এবার আমাদের একটু মথুরায় যেতে হবে। আমরা এতক্ষণ যাদব হৈহয়দের ভুলেই গিয়েছিলাম। মহারাজ যজাতির কনিষ্ঠ পুত্র পুরুর গৌরবে এতক্ষণ ধরে শুধু পৌরব বংশের মূল ধারায় দুষ্যন্ত, ভরত, সম্বরণ এবং কুরু এদেরই ইতিহাস কীর্তন শুনছিলাম, কিন্তু যাদবদের কথা শোনাই হয়নি। মহারাজ যজাতির পুত্র যদুর নামে পরিচিত যাদবদের ব্যাপারে বিস্তারিত আলোচনায় না গিয়ে আমরা শুধু এই বংশের বিভিন্ন ধারার কয়েকজন বিখ্যাত রাজার নাম উল্লেখ করব। এদের মধ্যে যেমন শশবিন্দু বা কার্তবীর্য অর্জুন আছেন, তেমন তালজঙ্ঘ বা বিতিহোত্রও আছেন। কার্তবীর্য অর্জুনের 2 পুত্র ছিলেন সুর এবং সুরসেন। এর নাম থেকে সুরসেন নামের জায়গাটার উৎপত্তি। পরবর্তীতে আরেক রাজা জ্যামঘ তার পুত্র বিদর্ভের নামে নিজের জয় করা এক রাজ্যের নাম রাখেন। ভবিষ্যতে এই বিদর্ভে মহামতি কৃষ্ণ বিবাহ করতে আসবেন। বিদর্ভের দ্বিতীয় পুত্র কৌশিক অন্য একটি রাজ্য জয় করেন এবং নিজ পুত্রের নামে সেই দেশের নাম রাখেন চিদি। এই চিদি রাজ্যে পরবর্তীকালে শিশুপাল জন্মাবেন এবং বিদর্ভ নন্দিনী রুক্মিণীর পানি গ্রহণ করার জন্য কৃষ্ণের সঙ্গে বিবাদে লিপ্ত হবেন। আগে আমরা যে জ্যামঘ রাজার কথা বললাম, তাঁর 7-8 পুরুষ পরেই যদুবংশে মধু নামে এক রাজা জন্মাবেন এবং তাঁর থেকেই মধুরা বা মথুরা নামের উৎপত্তি। মথুরাপুরীর আরেক বিখ্যাত রাজা ছিলেন সত্তান বা সত্তত এবং এর 7 জন পুত্র ছিলেন। এরা হলেন ভজিন, ভজমান, দিব্য, অন্ধক, দেবাবৃধ, মহাভোজ এবং বৃষ্ণি। এদের থেকেই পরবর্তীকালে মহামতি কৃষ্ণ, অক্রূর, কৃতবর্মা, সত্যভামা, এমনকি কংসও জন্মাবেন। সাত্তত বংশে অন্ধকের বিখ্যাত পুত্রটির নাম কুকুর। এই কুকুর থেকে 15-16 পুরুষ পরে জন্মান অভিজিৎ বলে এক রাজা।
অভিজিতের এক পুত্র এক কন্যা, তাদের নাম আহুক আর আহুকি। এই আহুকের পৌত্র হলেন মথুরার অত্যাচারী রাজা কংস। আহুকের নাম পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আগের বলা কুরুবংশীয় প্রতীপ এবং পাঞ্চাল বংশীয় পৃষতের সমসময়ে পৌঁছলাম। তাই এবার থেকে আমরা আমাদের কাহিনীর নূতন পর্যায়ে প্রবেশ করব। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। মহাকাব্যের ইতিহাসে অনেক সময় নদীকে সুন্দরী রমণী রূপে কল্পনা করা হয়েছে। অনেক কাহিনীতেই আছে কোনো রাজা নদীর ধারে বসে আছেন, এমন সময় সুন্দরী রমণীর রূপ ধরে নদী এসে রাজার পানি প্রার্থনা করছেন। এর একটাই মানে, এমনই এক সুন্দরীর সঙ্গে রাজার দেখা হয়েছে যার জাতি কুল মান জানা নেই, অথচ রমণী সুন্দরী। মোহিত রাজার তাকে প্রত্যাখ্যান করার উপায় নেই। কাজেই গোটা ব্যাপারটা সম্মান রাখার জন্য নদীকে জড়িয়ে অলৌকিক উপাখ্যান তৈরি করা হয়েছে। এমনই একদিন ভরত কুরু বংশের শেষ জাতক হস্তিনাপুরের রাজা প্রতীপ গঙ্গার ধারে বসে আছেন, মন্ত্র জপ করছেন, স্নান আহ্নিক করছেন আর গঙ্গার শোভা দেখছেন। মানে বোঝাই যাচ্ছে মহারাজ প্রতীপ এখন রাজধানীতে নেই, তিনি গঙ্গার তীরবর্তী নির্জন কোনো প্রদেশে এসে অস্থায়ী বাসা বেঁধেছেন এবং সেখানে আছেনও বহুকাল। এই সময়ই একদিন গঙ্গা রাজার রূপে গুণে মুগ্ধ হয়ে মনোহরা রমণীর রূপ ধারণ করে উঠে এলেন নদীর মধ্য থেকে। কবির কাছে মনোহারিণী চঞ্চলা নদীর সঙ্গে উচ্ছল স্বভাবের রমণীর কোনো তফাৎ নেই। আমাদের গঙ্গা এতই উচ্ছল যে তিনি বিনা বাক্যব্যয়ে একটুও ভনিতা না করে মহারাজ প্রতীপের শালবৃক্ষ সদৃশ দক্ষিণ উরুর ওপর এসে বসে পড়লেন। মহারাজ প্রতীপ একটু গম্ভীর হলেন, তার একটু বয়সও হয়েছে। যুবক পুরুষের মতো রমণীর স্পর্শে তিনি বিচলিত হলেন না। বললেন, কল্যাণী, কি করতে পারি তোমার জন্য? কি তোমার ইচ্ছা, খুলে বলো দেখি। রমণী নির্দ্বিধায় জবাব দিলেন, তুমি কুরুবংশের শ্রেষ্ঠ পুরুষ, আমি তোমাকে আমার ঈপ্সিততম নায়ক হিসাবে পেতে চাই। তুমি তো জানো, কোনো রমণী যদি নিজেই মিলনেচ্ছা প্রকাশ করে তাকে অবহেলা করাটা কত খারাপ কাজ। প্রতীপ বললেন, তোমাকে ভালো লাগছে বলেই আমি পরস্ত্রীর প্রতি আসক্ত হব, অসবর্ণা এক রমণীকে বিবাহ করব, এ আমি করতে পারি না, তাতে অধর্ম হবে কল্যাণী। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, মহারাজ প্রতীপের প্রত্যাখ্যানের মধ্যে মাত্র দুটি শব্দ, পরস্ত্রী এবং অসবর্ণা, এই দুটো শুনলেই স্পষ্ট বোঝা যায় এই গঙ্গা কোনো নদী নন, কোনো অলৌকিক দেবী নন, সাধারণ রমণী। এবং তাঁর জাতকুলের মাত্রায়ও কিছু হীনতা আছে যা হস্তিনাপুরের রাজা কুরুবংশের অলঙ্কার মহারাজ প্রতীপকে মানায় না। তাছাড়া ঘরে তাঁর স্ত্রী বর্তমান, পরম দয়ালু রাজা শিবির বংশের মেয়ে সুনন্দার সঙ্গে তাঁর কবেই বিয়ে হয়েছে। নাছরবান্দা সুন্দরীকে প্রত্যাখ্যান করার জন্য মহারাজ প্রতীপ একটু কৌশল করে বললেন, তুমি যে এসেই আমার ডান উরুতে বসে পড়লে, এটা কাদের বসার জায়গা জানো? আত্মজ পুত্র আর পুত্রবধূদের আদর করে বসাতে হয় ডান উরুতে, প্রেমিকার স্থান হলো বাম উরুতে। তুমি কিনা বোকার মতো এসেই আমার ডান উরুতে বসে পড়লে। তুমি যদি আমার পুত্রবধূ হতে চাও, তোমাকে সে সম্মান দিতে পারি, আমি তোমাকে আমার পুত্রের জন্য বরণ করছি। মহারাজ প্রতীপ এক অজ্ঞাত কুলশীল সুন্দরী রমণীকে পুত্রবধূর মর্যাদা দিয়েছেন এবং ঘরে এসে যৌবনপ্রাপ্ত কুমার শান্তনুকে বলেছেন, শান্তনু, একটি পরম সুন্দরী রমণী যদি কোনোদিন তোমার কাছে প্রণয় প্রার্থিনী হয়ে তোমাকে কামনা করে, তবে তুমি যেন তাকে প্রত্যাখ্যান করো না, তাকে যেন তুমি জিজ্ঞাসা করো না তুমি কে, কার মেয়ে ইত্যাদি। আমার আদেশে তুমি সেই অনুরক্তা রমণীর ইচ্ছা পূরণ করো, সে যা করতে চায় বাধা দিও না তাকে। এই কথা বলে মহারাজ প্রতীপ শান্তনুকে নিজের রাজ্যে অভিষিক্ত করে বনে চলে গেলেন। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার 38 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।